আজকে আমি এই ভিডিওতে চক্রবৃদ্ধি সুদের উপর খুব গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কগুলোর প্রত্যেকটি খুব ইম্পর্টেন্ট, তো আমি আশা করব তোমরা এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে এবং অঙ্কগুলো খুব সহজেই আয়ত্ত করে নিবে। তো চলো ফ্রেন্ডস, আজকের ভিডিও শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রবলেম কি বলছে, কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে। কি বলছে, কিছু যদি টাকা রাখা হয়, কত টাকা বলেনি, কিন্তু বলছে যত টাকা রাখা হবে, যতই রাখো, সে 100 রাখো 200 রাখো, তোমার ব্যাপার। সেটা বলছে 5 বছরে দ্বিগুণ হবে। যদি 100 রাখো 200 হবে, 300 রাখলে 600 হবে, 400 রাখলে 800 হবে। ওকে, 5 বছরে দ্বিগুণ হয়। তো মনে করো আমি বড় নিলাম না, ছোটই নিয়ে যদি এগোনো যায়, আমি যদি 1 টাকা রাখি ব্যাংকে, তাহলে 5 বছর পরে কি হবে, দ্বিগুণ, অর্থাৎ কত হবে, 2 টাকা। বুঝা গেল? যদি 1 টাকা রাখা হয় তাহলে 5 বছর পরে দ্বিগুণ 2 টাকা। তুমি যে কোনো ধরতে পারো। যদি তুমি ব্যাংকে 5 টাকা রাখো তাহলে 5 বছর পরে 10 টাকা হবে। বুঝা গেল? আচ্ছা, এটা যেহেতু চক্রবৃদ্ধি সুদ, এই 2 টাকার মধ্যে কিন্তু আসলও আছে সুদও আছে, অর্থাৎ এক কথায় সুদ আসল। এটা চক্রবৃদ্ধি সুদের সময়ের সঙ্গে সুদ আসলের সম্পর্ক। এই ধরনের অঙ্ক যখন আমরা সরল সুদে করেছিলাম তখন কিন্তু সুদ বার করছিলাম। চক্রবৃদ্ধি সুদে আরো সিম্পল, এখানে সুদ বার করার দরকার নেই। 5 বছর পরে কত হলো, দ্বিগুণ, তাই না? দ্বিগুণ হলো, 2 গুণ হলো। আমি যদি বলি আরো 5 বছর পরে কত হবে, আরো 5 বছর পরে ভাই এটা আরো দ্বিগুণ হবে। তাহলে 2 এর ডাবল, 2 দ্বিগুণে কত হবে বলো দেখি, 4 গুণ, অর্থাৎ 4 টাকা। বুঝা গেল? প্রথমে 5 বছর পরে দ্বিগুণ, 1 টাকা রাখা হলো 2 টাকা হলো। এর 5 বছর পরে 2 টাকার ডাবল, 2 টাকার ডাবল কত হবে, 4 টাকা। এর 5 বছর পরে কত হবে, এই 4 টাকার ডাবল হবে। বুঝা গেল? দ্বিগুণ হয়ে যাবে। প্রথম 5 বছরে দ্বিগুণ 2 টাকা, এর পরের 5 বছরে আরো দ্বিগুণ, তাহলে 2 টাকার ডাবল 4 টাকা। এর 5 বছরে 4 টাকার ডাবল, 4 টাকার দ্বিগুণ কত হবে, 8 টাকা। বুঝা গেল? প্রত্যেক 5 বছর পর পর দ্বিগুণ হয়। 1 টাকা রাখা হলো, 5 বছর পরে দ্বিগুণ 2 টাকা হবে। এর 5 বছর পরে আরো ডাবল হবে, তো 2 টাকার ডাবল 4 টাকা। এর 5 বছর পরে আরো ডাবল হবে, তো 4 টাকার ডাবল কত হবে, 8 টাকা। তাহলে বলো দেখি, প্রথমে টাকা রাখা হয়েছিল কত, 1 টাকা, এখন হয়ে গেল 8 টাকা। তাহলে বলো দেখি কত গুণ হলো, বলো দেখি, 8 গুণ হলো না? প্রথমে 1 টাকা রাখা হয়েছে, এখন 8 টাকা হয়ে গেল, কত গুণ হলো, 8 গুণ। এবার এই প্রশ্নে বলছে এই 8 গুণ হতে কত বছর সময় লাগলো। প্রথমে 5 বছর, পরে 5 বছর, 10 বছর, পরে আরো 5 বছর, টোটাল কত বছর সময় লাগলো বলো দেখি, 15 বছর। আশা করি ক্লিয়ার। প্রথমে 5, পরে 5, 5 5 10, আরো 5, তাহলে টোটাল কত, 15 বছর। 5 বছরে দ্বিগুণ, এর 5 বছরে এটার আবার ডাবল, তার মানে 4 টাকা। এর পরের বছরে 5 বছরে 4 টাকার ডাবল, অর্থাৎ 8 টাকা। তাহলে রাখা হয়েছে 1 টাকা, এখন হয়ে গেল 8 টাকা। কত গুণ হলো, 8 গুণ। কত বছরে, 15 বছরে। এটাই অ্যান্সার। তো চলো फ्रेंड्स, নেক্সট প্রবলেম দেখো। 2 নম্বরে কি বলছে, দেখো খুব ইম্পর্টেন্ট একটি টাইপ। দেখো 225 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে সুদে আসলে 256 টাকা হয়। এবার বলছে সুদের হার কত, চক্রবৃদ্ধি সুদের হার কত। মানে কি, তুমি যদি ব্যাংকে 225 টাকা রাখো, 225 টাকা, তাহলে 2 বছর পরে যদি ব্যাংকে যাও, গিয়ে দেখবে টাকাটা কত হয়ে গেছে, 256। বুঝে গেল? 225 টাকা ব্যাংকে রাখা হলো, 2 বছর পর ব্যাংকে যাওয়া হলো, গিয়ে দেখবো 225 টাকা, মানে এটার সঙ্গে কিছু সুদ জমে 256 টাকা হয়ে গেল। এবার আমাকে বার করতে বলছে সুদের হার কত, ব্যাংক আমাকে কি হারে সুদ দিয়েছে। বুঝে গেল? তোমাকে এই ডাটা দেওয়া আছে, এই ডাটা থেকে সুদের হার বার করতে হবে। 225 টাকা যদি রাখা হয়, 2 বছর পরে 256 হয়, তো বিয়োগ করলে সুদ পাওয়া যাবে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমাকে সুদের হার বার করতে বলছে, তা আমাকে 2 বছরের সুদ না, 1 বছরের সুদ দরকার। বুঝে গেল? এখানে বিয়োগ করলে কত হবে, যেমন 256 থেকে 225 বিয়োগ করলে 31 টাকা। এটা তো 2 বছরের সুদ, এটা দিয়ে কিছু লাভ নেই। আমি 1 বছরের সুদ বার করব। কেন, চলো আস্তে আস্তে ক্লিয়ার হই।
এটা 2 বছরের। এবার মন দিয়ে শুনবে, 2 বছরের গ্যাপটাকে আমরা 1 বছরের বানাবো। এখানে কয় বছরের গ্যাপ দেওয়া আছে? 225 টাকা, 2 বছর পরে 256। আমরা বার করি 1 বছর পরে কত টাকা রাখলে কত হয়, 1 বছরে কত টাকা বাড়ে সেটা বার করার চেষ্টা করি। 2 বছর থেকে 1 বছরে আসবো ভাই। 2 বছর থেকে যখন 1 বছরে আসবে, মন দিয়ে শুনবে, এখানে যে সংখ্যাটা থাকবে, এখানে যে সংখ্যা থাকবে সেমই থাকবে, শুধু জাস্ট এদের উপর রুট হয়ে যাবে। বুঝা গেল? 2 বছরের গ্যাপ থেকে যদি 1 বছরে আসতে চাই, যে 2 বছরে এত বাড়ে, 225 রাখলে 256 এত বাড়ছে, বুঝা যাচ্ছে? 1 বছরে কত বাড়বে? 1 বছরের যদি আমি ডাটা পেতে চাই, 2 বছর থেকে যখনই 1 বছরে আসবো ফ্রেন্ডস, মনে রাখবে রুট ওভার। কি করতে হবে? রুট। এদিকেরটার রুট, এদিকেরটার রুট। তাহলে এটা রুট করলে 225 টাকার রুট করলে 15, 256 রুট করলে 16। তার মানে 15 টাকা যদি রাখো, 1 বছর পরে কত হবে? 16 টাকা। বুঝা গেল? তাহলে 2 বছর থেকে 1 বছরে আসতে গেলে ডাইরেক্ট আসা যাবে না। তুমি কিন্তু এভাবে করতে পারবে না যে 2 বছরের সুদ 31 টাকা বিয়োগ করলে 31, 1 বছরের সুদ 15.5, এরকম হবে না। কেন? তোমরা জানো চক্রবৃদ্ধি সুদ প্রত্যেক বছর সেম না, যত টাইম যাবে চক্রবৃদ্ধি সুদ বৃদ্ধি পায়। মনে করো এই বছর যদি চক্রবৃদ্ধি সুদ 200 হয়, পরের বছর কিন্তু চক্রবৃদ্ধি সুদ 200 হবে না, 202 বা 203 কিছু একটা হবে। তো আমরা কি করলাম? 2 বছর থেকে 1 বছরে আসতে গেলে কিভাবে আসতে পারবো ভাই? এদিকেও রুট করে দেবে, এদিকেও রুট। এবার প্রশ্ন তোমাদের আসতেই পারে 3 বছর থাকলে কি করব? এটা আমি নেক্সট প্রবলেমে যাচ্ছি। তার মানে 15 টাকা যদি রাখো, তাহলে কত টাকা হবে বলো দেখি? 16 টাকা। তাহলে বলো দেখি কত টাকা সুদ হচ্ছে বলো দেখি? 1 টাকা, তাই না? 15 টাকার সুদ কত হচ্ছে বলো দেখি? 15 টাকা ব্যাংকে রাখছো, 1 বছর পরে কত হচ্ছে? 16 টাকা। কত টাকা সুদ পাচ্ছ? 1 টাকা। বুঝতে পারছো ভাই? আমি নিচে যদি আরেকবার পরিষ্কার ভাবে লিখি, 15 টাকার সুদ কত? 1 টাকা। 1 টাকার সুদ। 15 টাকা যদি 1 বছর রাখো, তাহলে 1 টাকা সুদ পাবে। তাহলে 1 টাকা রাখলে কত সুদ পাবে 1 বছরে? উপরে 1 টাকার সুদ কম হবে না? এই 15 কি হবে বলো দেখি? নিচে আসবে। এবার যদি আমি ব্যাংকে 100 টাকা রাখি, তাহলে 1 বছর পরে কত সুদ পাবো? তাহলে 1 টাকার সুদ 1/15, 100 টাকার সুদ কত হবে? 1/15 ইন্টু 100। এভাবে ঐকিক করে করতে পারো। এইভাবে যদি খুব প্রবলেম হয়, 100 টাকার 1 বছরের সুদ যেটা হবে সেটাই সুদের হার। আর যদি এইভাবে খুব প্রবলেম হয়, তাহলে একটা ফর্মুলার মাধ্যমে করতে পারো। চলো আরেকভাবে দেখাচ্ছি, তাহলে মনে হয় আরো বেশি সহজ হবে। সুদের হার বার করার ডাইরেক্ট তুমি ফর্মুলা দিতে পারো। সুদের হার মানে হচ্ছে নিচে আসল, সুদের হার অবশ্যই আসলের উপর হবে, উপরে 1 বছরের সুদ, 2 বছরের না কিন্তু 1 বছরের সুদ ইন্টু 100, তাই না? সুদের হার মানে পার্সেন্টেজ, পার্সেন্টেজে আনতে গেলে 100 দিয়ে গুণ। 1 বছরের সুদ বাই আসল, সুদটা কার উপর বার করবো? আসলের উপর, ইন্টু 100। তাহলে 1 বছরের সুদ মাত্র বার করলাম 1, আসল কত? 15 ইন্টু 100, এত পার্সেন্ট। 5 দিয়ে ভাগ করলে 3 5 15, 5 20 100। তার মানে উপরে 20, নিচে 3, এত পার্সেন্ট। 3 দিয়ে 20 কে ভাগ করলে 6 সমস্ত 2/3%। বুঝা গেল? উপরে 1, নিচে 15, 5 দিয়ে ভাগ করলে 3, এখানে 5 20 100, তার মানে 6 সমস্ত 2/3%। তাহলে এই জিনিসটা খেয়াল রাখো, সুদের হার মানে 1 বছরের সুদ বাই আসল ইন্টু 100। ঐকিকের মাধ্যমেও করতে পারো। 15 টাকার সুদ 1 টাকা, 1 টাকার সুদ কত? 100 টাকার সুদ কত? বুঝা গেল? তো চলো এই টাইপেরই আরেকটি প্রবলেম সলভ করি। দেখো 3 নম্বরে কি বলছে? 512 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে সুদে আসলে 729 টাকা হয়, সুদের হার কত? বলছে তুমি যদি ব্যাংকে 512 টাকা রাখো, মনে করো তুমি আজকে 512 টাকা রাখলে, 3 বছর পরে ব্যাংকে গেলে, ব্যাংকে গিয়ে দেখবে 512 টাকাতে অবশ্যই কি হবে? বাড়বে। ব্যাংকে রাখলে অবশ্যই টাকা বাড়বে। তুমি আজকে 512 টাকা রাখলে, 3 বছর পরে যখন ব্যাংকে যাবে, ব্যাংকে গিয়ে দেখবে 512 টাকা জমে কত হয়ে গেছে? 729 টাকা। ওকে, আজকে তুমি 512 টাকা রাখলে, 3 বছর পর যখন ব্যাংকে যাবে অবশ্যই টাকা বাড়বে, বেড়ে কত হলো? 729। এবার যেহেতু মানে এখানে দেখো সুদের হার, কি হারে সুদ দিয়েছে?
মানে সুদ দিচ্ছে কত এটুটুক তো বুঝতে পারছি, কিন্তু কি হারে সুদ দিচ্ছে সেই রেটটা বার করতে হবে। তো রেট বার করতে গেলে আমি কি বলছি, সময়টা 3 বছরের দেওয়া আছে, এটাকে 1 বছরের বানাতে হবে। তাহলে 2 বছর থেকে 1 বছরে যখন যাই তখন আমরা কি করি বলো দেখি, বর্গমূল করি, ডাইরেক্ট রুট। এবার 3 বছর থেকে 1 বছরে আসতে গেলে ঘনমূল করতে হবে। এটা আবার কি জিনিস দেখো, একদম ক্লিয়ার করব, প্রত্যেকে বুঝতে পারবে। ঘনমূল 512 রুটের ভিতরেই লিখবে ঘনমূল, ঘনমূলে রুটের মাথায় এখানে 3 লেখে, এটারও করতে হবে ঘনমূল। বুঝা গেল? ঘনমূল মানে রুটের মাথায় 3 থাকে। 2 বছর থেকে 1 বছরে আসতে গেলে বর্গমূল, 3 বছর থেকে যখন 1 বছরে আসবো 3 বছরের গ্যাপকে কমিয়ে 1 বছর করব। বুঝা গেল? 3 বছরের ডাটা দেওয়া আছে, এখান থেকে 1 বছরের ডাটা বানাবো, তখন এদিকেও ঘনমূল এদিকেও ঘনমূল। এবার ঘনমূল কিভাবে করে একটা এক্সাম্পল দিই। আমি যদি বলি 8 এর ঘনমূল কত হবে, তোমাকে এইভাবে ভাবতে হবে যে কতর কিউব করলে 8 হয়। 2 এর কিউব করলে 8 হয়, তার মানে 8 এর ঘনমূল 3। একইভাবে আমি যদি বলি 27 এর ঘনমূল কত, তাহলে তোমাকে নিজে নিজে এভাবে প্রশ্ন করতে হবে কতর কিউব করলে 27 হয়, 3, তার মানে এটার ঘনমূল 3। তাহলে সেম ভাবে আমি যদি বলি 512 এর কিউব কত, মানে 512 এর ঘনমূল কত, তাহলে তোমাকে ভাবতে হবে কতর কিউব করলে 512 হয়। আমরা প্রত্যেকে জানি 8 এর কিউব 512, তার মানে 512 এর ঘনমূল কত হবে, 8। ওকে, আর এদিকে 729 এর ঘনমূল কত হবে, সেম ভাবে প্রশ্ন করো কতর কিউব করলে 729 হয়। তাহলে তোমরা বলবে 9 এর কিউব করলে 729 হয়, তাই না? কার কিউব করলে 729? 9 এর, তার মানে 729 এর ঘনমূল 9। ওকে, 512 এর ঘনমূল 8, 729 এর ঘনমূল 9। তার মানে 8 টাকা যদি ব্যাংকে রাখা হয় 1 বছর পরে 9 টাকা হবে। ওকে, 1 বছরের ডাটায় নিয়ে আসলাম। 8 টাকা যদি ব্যাংকে রাখো 1 বছর পরে গিয়ে দেখবে 9 টাকা হয়ে গেছে। তাহলে বলো দেখি কত টাকা বাড়লো? 1 টাকা। কেন বাড়লো? কারণ এটা ব্যাংক তোমাকে কি দিয়েছে? সুদ দিয়েছে। তুমি 8 টাকা রাখছো, হয়ে গেল 9 টাকা। কত টাকা বাড়লো? 1 টাকা। কেন বাড়লো? ব্যাংক তোমাকে 1 টাকা সুদ দিয়েছে। এবার সুদের হার যদি বার করতে চাই, খুব সিম্পল হিসাব, সূত্র কি? উপরে 1 বছরের সুদ, সবসময় 1 বছরের সুদ, আর নিচে আসল। সে আসল যাই হোক, 100 হোক 200 হোক, নো প্রবলেম, কিন্তু উপরে সুদটা 1 বছরের ইন্টু 100, এত পার্সেন্ট। তাহলে আসল কত? কত টাকা রাখছো ব্যাংকে? 8 টাকা। 1 বছরের সুদ জমে কত? 1 টাকা। বুঝা গেল? আসল 8, 1 বছরের সুদ 1 টাকা, শতকরা নিয়ে আসার জন্য ইন্টু 100। 4 দুগুণে 8, 4 25 100, তার মানে উপরে 25 ওকে 25 আর নিচে 2, এত পার্সেন্ট। 2 দিয়ে 25 কে ভাগ করলে 12.5% বা 12 সমস্ত 1/2%। এটাই অ্যান্সার। আশা করি ক্লিয়ার। তো চলো নেক্সট প্রবলেম দেখো। 4 নম্বরে কি বলছে, 45,500 টাকা মূল্যের একটি ল্যাপটপ 20% চক্রবৃদ্ধি সুদের হারে 3টি সমান বার্ষিক কিস্তিতে শোধ করা হয়। প্রতিটি কিস্তির পরিমাণ কত? তো দেখো একটা জিনিস খেয়াল করো, তুমি একটা ল্যাপটপ ক্রয় করেছো, ল্যাপটপটার দাম 45,500 টাকা। তাহলে কত টাকায় ল্যাপটপ কেনা হয়েছে? 45,500 টাকায়। এটা তুমি ডাইরেক্ট পেমেন্ট করবে না, তুমি 3টা ইনস্টলমেন্টে এই ল্যাপটপের টাকা শোধ করবে। এবার 3টা কিস্তিতে বা ইনস্টলমেন্টে যাই বলো, এই টাকাটা শোধ করবে, আর প্রত্যেক বছরে একটা করে কিস্তি দাও। বুঝা গেল? প্রত্যেক বছরের শেষে একটি করে কিস্তি দাও, তুমি 3টি কিস্তিতে এই টাকাটা শোধ করবে। প্রথম বছরের শেষে একটা কিস্তি দিবে, দ্বিতীয় বছরের শেষে একটা কিস্তি, তৃতীয় বছরের শেষে একটা কিস্তি। বুঝা গেল? ল্যাপটপ কেনার সময় কোনো টাকা দেওয়া হবে না। মনে করো আজকে আমি ল্যাপটপ কিনলাম, আজকে কোনো টাকা দিব না, 1 বছর পরে এই দিনে এসে একটা কিস্তি দিব, এর পরের বছর সেম ডেটে এসে আরেকটা কিস্তি দিব, এর পরের বছর সেম ডেটে এসে আরেকটা কিস্তি দিব। 3টি কিস্তিতে পুরো ল্যাপটপের টাকা শোধ হবে। এবার ব্যাপার হচ্ছে এটা কিন্তু এত সহজে হবে না যে 3টা কিস্তি, এটাকে যদি 3 দিয়ে ভাগ করে দিই তাহলে কি অঙ্ক হবে? না, কারণ তুমি যখন 3টা কিস্তিতে শোধ করবে তোমাকে কিন্তু বেশি টাকা দিতে হবে। সিম্পল হিসাব, এটা তো দিতেই হবে, প্লাস এটার উপর সুদও দিতে হবে। বুঝা গেল? 3টা কিস্তির মাধ্যমে যখন দিবে তখন কিন্তু তোমার টাকা একটু বেশি যাবে। কেন? কারণ এই 45,500 টাকা তো দিতেই হবে, প্লাস কিছু সুদও তোমাকে দিতে হবে।
তো এই ধরনের অঙ্কে না আমরা একটা বিশেষ অ্যাপ্রোচ ইউজ করব। দেখো এই টাইপের আমি দুটো অঙ্ক সলভ করব যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। দেখো প্রত্যেকটা কিস্তির পরিমাণ ধরে নিলাম, প্রত্যেক কিস্তির পরিমাণ ধরে নিলাম x টাকা, x বা p কিছু একটা ধরে নাও, বুঝা গেল? প্রত্যেক কিস্তির পরিমাণ কত? x টাকা। তো মন দিয়ে শুনবে। তাহলে এবার ফর্মুলাটা হচ্ছে প্রথমে x লিখে নিলাম, এবার ব্র্যাকেট দাও। এবার কত পার্সেন্ট হারে বলো দেখি সুদ পড়বে, বলো দেখি কালেক্ট করা হয় 20% হারে। 20% কে ভাঙালে কত হয়? 20/100, 0 0 ক্যান্সেল, 2 দিয়ে 10 কে ভাগ করলে 5, উপরে 1, 1/5 ভগ্নাংশে নিয়ে আসা হলো। এটা হচ্ছে আসল, মানে আসল যদি 1 টাকা হয়, সুদ 5 টাকা হয়, সুদ হবে 1 টাকা, মানে 5 টাকা, এটা 1/5 সুদ, তার মানে 5 টাকা আসল হলে সুদ দিতে হবে 1 টাকা। তাহলে বলো দেখি সুদ আসল কত হবে? সুদ আসল হবে 5 আর 1 যোগ করলে 6 টাকা। ওকে, 5 টাকা আসল, 1 টাকা সুদ, তাহলে দুটো মিলে সুদ আসল কত? 5 যোগ 1 অর্থাৎ 6 টাকা। এত দূর আশা করি ক্লিয়ার। আসল 5 টাকা, 1 টাকা সুদ দিতে হচ্ছে, তো দুটো মিলে সুদ আসল হচ্ছে 6 টাকা। এবার দেখো বিশেষ এই কিস্তির অঙ্কে ভালো করে খেয়াল করো, কোনো ফর্মুলা না, দেখো একটা বিশেষ অ্যাপ্রোচ, দেখো মন দিয়ে শুনবি। তাহলে আসল হচ্ছে 5, সুদ আসল হচ্ছে 6, তাহলে ব্র্যাকেটের মধ্যে লেখো উপরে আসল, আসল হচ্ছে 5 আর নিচে সুদ আসল। মন দিয়ে শুনবে ফ্রেন্ডস, উপরে আসল আর নিচে সুদ আসল। সবসময় উপরে সুদ আসল না, কিন্তু উপরে আসল, এটা একটা বিশেষ শর্টকাট টেকনিক। দেখো প্রথমে কিস্তি, কিস্তিটা x ধরে নিলাম বা p ধরতে পারো, যাই কিস্তি, আর ব্র্যাকেটে কি লিখবে? উপরে আসল নিচে সুদ আসল। মন দিয়ে শুনবি, উপরে আসল নিচে সুদ আসল। আর এটা কয়টা কিস্তিতে শোধ করা হবে? 3টা। এটা ব্র্যাকেটের মধ্যে 3 বার লিখো, প্লাস প্লাস দিয়ে। উপরে আসল নিচে সুদ আসল, এটা 3 বার লেখা হবে, 3 বার। আসল বাই সুদ আসল, উপরে আসল 5, নিচে সুদ আসল 6, এই 5/6 3 বার লেখা হলো, 1 2 3, 3 বার লেখা হলো। তিনটি কিস্তিটাই 3 বার লেখা হলো। বারবার বলছি উপরে আসল নিচে সুদ আসল, কই থেকে আসবে? পার্সেন্ট ভাঙিয়ে। বুঝা গেল? উপরে আসল নিচে সুদ আসল, তিনটা কিস্তি 3 বার লেখা হলো, উপরে এখানে 1 লিখবো, এখানে 2, এখানে 3। তিনটি কিস্তি 3 বার লিখবো, পরে সিরিয়ালি পাওয়ার বসাও, 1 2 3। 5/6 কই থেকে আসো? বুঝা গেল তো? আসল 5 টাকা, উপরে নিচে সুদ আসল 6 টাকা। বুঝা গেল? এইটা কি হবে? এই ল্যাপটপের মূল্যের সঙ্গে সমান হবে 45,500 টাকা। বুঝা গেল? সে ল্যাপটপ কিনো, বাইক কিনো, যাই কিনো, এটা গিয়ে ওই মূল্যের সঙ্গে, ল্যাপটপ বা বাইক যাই কিনো, সেই ল্যাপটপের মূল্য বা বাইকের মূল্য এটার সঙ্গে সমান হবে। তো বুঝা গেল এটা একটা কিভাবে আসলো? এটা একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা করলাম। টেকনিকটা হচ্ছে এরকম, প্রথমে কিস্তি, আর ব্র্যাকেটে 3টা কিস্তি হলে 3 বার লিখবো। মনে রাখবো উপরে আসল নিচে সুদ আসল, আসল বাই সুদ আসল। আসল 5 টাকা আর সুদ আসল কত? আসল 5, সুদ 1, দুটো মিলে 6 টাকা, 6 টাকা সুদ আসল। আসল বাই সুদ আসল, তিনটি কিস্তি 3 বার লেখা হলো। এবার পাওয়ার বসাবো, 1 2 3, সিরিয়ালি 1 2 3। এবার এটা সলভ করলে কিস্তিটা পাওয়া যাবে। তো কত হবে? এখানে x 5/6, এখানে ভাঙালে 5 স্কয়ার 25, 6 স্কয়ারেও ভাঙালে 6 6 36, 5 এর কিউব 125, 6 এর কিউব ভাঙানো হলে 216, সমান সমান 45,500। তাহলে এখানে যদি করি x ইন্টু লসাগু কত হবে? 6 36 আর 216 লসাগু 216 হবে। 6 দিয়ে 216 কে ভাগ করলে 36, প্রথমে ভাগ, 6 দিয়ে 216 কে ভাগ করলে 34, 5 34 180, 34 দিয়ে 216 কে ভাগ করলে 6, এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? 6, 6 দিয়ে 25 কে গুণ করলে 150। প্রথমে ভাগ পরে গুণ, খুব সিম্পল, এটা বোঝার জন্য লিখলাম। এখানে 200 216 216 সেম জিনিস, 125 125 সমান সমান এটা 45,500। বুঝে গেল? তো এখানে যোগ করলে কত হবে? x ইন্টু, এখানে যোগ করলে হবে 180 150, 5 5 2 7 8 15, 5 থাকবে 1 1 1 2 3 4, 455, আর নিচে কত? 216 সমান সমান 45,500। এটা দিয়ে এটাকে কাটলে 455 কে 55 আর দুটো শূন্য, তার মানে x এর ভ্যালু কত হবে? 216 ওই পারে গিয়ে 100 সঙ্গে গুণ হবে, 216 দিয়ে 100 কে গুণ করলে 21,600। বুঝে গেল? এটাই হচ্ছে কিস্তির পরিমাণ। তাহলে এই ধরনের অঙ্ক, চলো আরেকটা করব, দেখো বুঝতে পারো কিনা। যার মূল্যটা ডান দিকে লিখবো
আর বাদিকে ফর্মুলাটা লিখবো। ফর্মুলাটা কি ভাই? প্রথমে কিস্তিটা লিখবে এক্স বা ওয়াই বাই পি, তারপর ভিতরে তিনটা কিস্তি তিনবার লিখবো। কি লিখবো? আসল বাই সুদ আসল, আসল বাই সুদ আসল। পরে পাওয়ার গুলা সিরিয়ালি বসাবো 1 2 3, বুঝা গেল? পরে এটা সলভ করলাম, তাহলে কিস্তি হলো 21,400। চলো এই টাইপের আরেকটি প্রবলেম সলভ করি। দেখো 5 নম্বরে কি বলছে, 66,200 টাকা মূল্যের একটি মোটর সাইকেল 10% চক্রবৃদ্ধি সুদের হারে 3টি সমান বার্ষিক কিস্তিতে শোধ করা হয়। প্রতিটি কিস্তির পরিমাণ কত? সেম আগেরটার মতো ফ্রেন্ডস। তো তোমরা করো কি, ভিডিওটা একটু পজ করে এটা সলভ করার চেষ্টা করো, দেখো পারো কিনা। আর যদি অসুবিধা হয় দেখো আমি সলভ করছি। তাহলে কি করব, এদিকে লিখবো বাইকের মূল্য 66,200। সে বাইক কেনা হোক, ল্যাপটপ কেনা হোক, যাই হোক, এটা ডান দিকে লিখবো। আর বাদিকে ফর্মুলাটা, কিস্তিটা যদি এক্স ধরে নিই, কয়টা কিস্তিতে শোধ করব? 3টা। তাহলে এখানে 3বার লিখবো। কি লিখবো? উপরে আসল নিচে সুদ আসল। চলো পার্সেন্টটা ভাঙিয়ে নাও। 10% মানে 10% মানে আমরা জানি কত হয়? 10/100, 0 0 ক্যান্সেল, 1/10। তার মানে আসল যদি 10 টাকা হয়, তার মানে সুদ হবে 1 টাকা। 10 টাকার উপর 1 টাকা সুদ হয়, তার মানে সুদ আসল কত? 10 আর 1 মিলে উপরে 11। তাহলে উপরে আসল নিচে সুদ আসল 11। উপরে কিন্তু আসল নিচে সুদ আসল, প্লাস এটা 3বারে লিখো, উপরে আসল নিচে সুদ আসল, উপরে আসল নিচে সুদ আসল। এবার পাওয়ার গুলো বোঝা গেল। প্রথমে কিস্তি, পরে 3টা কিস্তি 3বার লিখবো, আসল বাই সুদ আসল, আসল বাই সুদ আসল। একটু প্র্যাকটিস করো, খুব সিম্পল, প্রত্যেকে পারবে। এবার পাওয়ার বসিয়ে দাও, 1 2 3। এক্স এক্সি, এটাকে ভাঙালে 1 তো না লিখলেও হয়, 10/11। 10 স্কোয়ার ভাঙালে 100, 11 স্কোয়ার 121। 10 কিউব 1000, আর 11 কিউব মানে 11 3বার গুণ করব। 11 স্কোয়ার 121, আরেকবার গুণ করলে 1331 সমান সমান 66,200। এখানে এক্স ইন্টু লসাগু হবে 1331। 11 দিয়ে ভাগ করলে এইটা আসবে 121, বুঝে গেল? 11 দিয়ে প্রথমে ভাগ পরে গুণ। ভগ্নাংশের যুগে যদি অসুবিধা হয়, খুব সিম্পল, প্রথমে ভাগ, ভাগ করলে 11 দিয়ে ভাগ করলে দেখো এটা আসবে 121। 121 দিয়ে 10কে গুণ করলে 1210, প্লাস এবার 121 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 1331, সরি, এটা দিয়ে এটাকে ভাগ করলে শর্টকাট, দেখো এটা ভাগ করে দেখবে 11 আসবে। 11 দিয়ে ভাগ করলে 121 আসবে। 121 দিয়ে যখন ভাগ করবো 11 আসবে। 11 দিয়ে গুণ করলে 100কে 1100, বুঝা গেল? প্লাস এই দুটো সেম জিনিস, এখানে 1000 1000ই সমান সমান 66,200। তাহলে এক্স ইন্টু এখানে যোগ করলে কত হবে? 1200 আর 1100 কত হয়? 2300 আর 10, তার মানে 3300 কত হবে? 10, তাই না? আর নিচে 1331 সমান সমান 66,200। এটা দিয়ে এটাকে যদি করি, 0 0 ক্যান্সেল, 331 দুগুণে 662 আর একটা 0 20। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 1331 দিয়ে যখন এটাকে গুণ করব, 2 দিয়ে গুণ করলে 2 কে 2, 3 দুগুণে 6, 13 দুগুণে 26 আর একটা 0, তার মানে 26,620 টাকা, বুঝা গেল? এটা দিয়ে এটাকে ক্যান্সেল করলে 20, 20 দিয়ে 1331 কে গুণ করলে 2 দিয়ে গুণ করলে 2662 আর একটা 0, তার মানে প্রতিটা কিস্তির পরিমাণ হচ্ছে 26,620 টাকা। এটি অ্যান্সার। আশা করি ক্লিয়ার, বুঝতে পারছো? এই টাইপের দুটো অঙ্ক সলভ করলাম, খুব ইম্পর্টেন্ট, একটু প্র্যাকটিস করে প্রত্যেকে আয়ত্ত করতে পারবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই অঙ্কটার অ্যান্সার কত হবে তোমরা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।